ইসরায়েল যে সমস্ত জায়গাগুলোকে অকুপাই করেছে সেই জায়গাগুলো থেকে অনেকে কিন্তু ইউরোপে চলে যেতে চাইছেন। তেহরান একটা অবরুদ্ধ নগরীতে পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তিনি বলেছেন আগামী সপ্তাহে যা করার আমেরিকা করবে। অনেকে ডোনাল্ড ট্রাম্পকে পাগলাটে খ্যাপাটে বা তিনি কখন কি আচরণ করবেন এই সমস্ত নানাভাবে বিশেষিত করেন। তিনি বলেছেন আগামী সপ্তাহের জন্যে তাদের সিদ্ধান্ত থাকবে এবং একটা কিছু করার যে ইঙ্গিত হিসাবে তিনি বলেছেন গুড লাক খামেনি। ইরানের আয়াতুল্লাহ খামেনির পক্ষ থেকে কোনো রকম কোনো ইঙ্গিত কিন্তু দেওয়া হয়নি, অর্থাৎ ইরানও এর শেষ দেখে ছাড়তে চাইছে। সৌদি আরবের সাথে ইরানের দীর্ঘস্থায়ী আকচাকচি যুদ্ধ, তো দীর্ঘস্থায়ী যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে, কখনো প্রক্সি, কখনো ছায়াযুদ্ধ, আবার কখনো সরাসরি হচ্ছে যুদ্ধে অবতীর্ণ হয়েছে ইসরায়েল বা আরবের বিভিন্ন দেশ। শি জিনপিং এর চীন অত্যন্ত চিন্তিত। গোটা বিশ্বে তেলের বাণিজ্যে বা বাজারে এক হরহরিকম্প তৈরি হবে। ইসরায়েলের আক্রমণ অব্যাহত রয়েছে ইরানের উপর। ইরানও পাল্টা প্রত্যাঘাত করছে, ক্লাস্টার বোমা ফেলছে বিভিন্ন জায়গায়। ইসরায়েলের মধ্যেও কিন্তু একটা বেশ হরহরিকম্প পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকার এটাকে স্বীকার না করলেও একেবারে যে পরিস্থিতি তা হয়নি এমনটা বলা যাবে না। বেশ কিছু সংবাদ মাধ্যম থেকে যে সমস্ত ছবিগুলো আসছে তাতে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে ইসরায়েল যে সমস্ত জায়গাগুলোকে অকুপাই করেছে সেই জায়গাগুলো থেকে অনেকে কিন্তু ইউরোপে চলে যেতে চাইছেন। তার কারণ হচ্ছে একটা অবরুদ্ধ পরিস্থিতি সেখানে রয়েছে। এই অবরুদ্ধ পরিস্থিতি থেকে বেরোতে যে কোনো মানুষই চাইবেন, ইরানেও তাই পরিস্থিতি। তেহরানে উপর্যুপরি বোমা বিস্ফোরণের কারণে তেহরান একটা অবরুদ্ধ নগরীতে পরিণত হয়েছে, যেরকম আশঙ্কা আগে করেছিলাম এবং সেই ভিডিওতে এগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তবে তেহরানের মধ্যে এমন কিছু কিছু মানুষ রয়েছেন যারা এই বিষয়ের সাথে বোঝাপড়া করে নিতে চান, দেখতে চান কি পরিণতি তাদের জন্য অপেক্ষা করছেন। এরকম অনেক মানুষ আছেন যারা 1979 সালের পর তারা দেখেছেন ইসলামিক রেভলিউশনের পর ইরানকে একটা সুগঠিত জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে খামেনি একটা ভূমিকা পালন করেছেন এবং তীব্র আমেরিকান বিরোধিতা ইরানকে একটা স্বাতন্ত্র্যতা দিয়েছে এবং মধ্যপ্রাচ্যে ইরানের যে স্বকীয়তা, তার যে উন্নতি একদিকে যেমন রয়েছে, ঠিক তেমনি বিপরীতে যে বহু মানুষ ভয়ঙ্কর বিক্ষুব্ধ হয়েছেন এবং তারা যে পুরনো কোথাও একটা ওয়েস্টার্ন ডেমোক্রেসির প্রতি আকৃষ্ট হয়েছেন, এটাও একটা স্বাভাবিক ঘটনা। অর্থাৎ একটা পোলারাইজেশনস তৈরি হয়েছে, বাইনারি তৈরি হয়েছে, যার মধ্যেখানে অনেক মানুষ তারা তেহরানের মধ্যে রয়েছেন, কেউ কেউ তেহরান ছেড়ে চলে যেতে চাইছেন। এরকম একটা পরিস্থিতি অনেকেই মনে করছেন তাহলে যুদ্ধ কি হতে চলেছে এবং দীর্ঘায়িত যুদ্ধের দিকে। এটা অনেকটা নির্ভর করছে আমেরিকার সিদ্ধান্তের উপর। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তিনি বলেছেন আগামী সপ্তাহে যা করার আমেরিকা করবে। তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত তিনি কেন নিতে চাননি, এটা একটা বড় প্রশ্ন রয়ে গেছে। অনেকে ডোনাল্ড ট্রাম্পকে পাগলাটে খ্যাপাটে বা তিনি কখন কি আচরণ করবেন এই সমস্ত নানাভাবে বিশেষিত করেন, কিন্তু আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্ট তিনি যেভাবেই বলুন না কেন এই রকম একটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে তিনি কোনো চটজলদি ডিসিশন নেননি, এটা তার প্রাজ্ঞতার একটা দিক হিসাবে তুলে ধরছে। কেন এই কথা বলছি, একটু বিস্তারিতভাবে যাই। তিনি বলেছেন আগামী সপ্তাহের জন্যে তাদের সিদ্ধান্ত থাকবে এবং একটা কিছু করার যে ইঙ্গিত হিসাবে তিনি বলেছেন গুড লাক খামেনি। তার আগে আনকন্ডিশনাল সারেন্ডারের কথা বলেছেন, কিন্তু আনকন্ডিশনাল সারেন্ডারের ব্যাপারে ইরানের আয়াতুল্লাহ খামেনির পক্ষ থেকে কোনো রকম কোনো ইঙ্গিত কিন্তু দেওয়া হয়নি, অর্থাৎ ইরানও এর শেষ দেখে ছাড়তে চাইছে। তার কাছে যে ক্ষেপণাস্ত্র মজুদ ভাণ্ডার রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ
এবং সেই ক্ষেপণাস্ত্র আয়রন ডম ভেদ করে যেভাবে ইসরায়েলের দিকে আছড়ে পড়েছে, তাতে যারা অবশ্য ইসরায়েল বিরোধী বা ইহুদি বিদ্বেষ যারা পোষণ করেন, তাদের অনেক উৎফুল্ল হয়ে তারা অনেক বাড়িয়ে চাড়িয়ে বলছেন, অতটা নয় কিন্তু আঘাত তো করেছে, এটাও তো সত্য। এটা ইসরায়েলে তেল আবিব কিন্তু অস্বীকার করেনি। অন্যদিকে ইরানের পরিস্থিতি কি? একধারে বহির্বিশ্বের একটা চাপ তৈরি হয়েছে, কে কে ইরানের পক্ষে রয়েছে এটা যেমন খুব গুরুত্বপূর্ণ। প্রথম, ইসলামিক দেশগুলোর মধ্যে একটা স্পষ্ট বিভাজন রয়েছে। ইরান মধ্যপ্রাচ্যে সে মাথা তুলে দাঁড়াবে এবং ইসলামিক দুনিয়াকে সে নির্দেশনা দেবে, এটা অনেক দেশ মেনে নেবে না। সেই পুরনো শিয়া সুন্নির একটা দ্বন্দ্বের প্রশ্ন চলে আসবে, যেহেতু আয়াতুল্লাহ খামেনি পরিচালিত বা নির্দেশিত যে সরকার, সেই সরকারকে ধর্ম বিষয়টাকে গুরুত্ব দিতেই হয়। যদি ধর্ম বিষয়কে ইরান গুরুত্ব দেয়, তাহলে বাদবাকি ইসলামিক দেশগুলোই বা কি ভুল করেছে? তারাও তাদের ধর্মীয় অনুষঙ্গকে সামনে রাখবে। আর এখানেই একটা স্পষ্ট বিভাজিকা, এবং যাকে অবলম্বন করে তেলের দুনিয়ার উপর একটা বিরাট প্রভুত্ব তৈরি করেছিল প্রথমে ব্রিটিশরা, ব্রিটিশ অয়েল কোম্পানিগুলো, পরবর্তী অধ্যায় আমেরিকা, এবং সেটাকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার একটা আধিপত্য তৈরি হয়, এবং সেক্ষেত্রে সৌদি আরব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এবং সৌদি আরবের সাথে ইরানের দীর্ঘস্থায়ী আকচি, যেটা ইসরায়েলকে অনেকটাই ফায়দা দেয়। ইসরায়েল একটি, অনেকেই বলেন, যেমন পাকিস্তানের ক্ষেত্রে এটি একটি কসমেটিক রাষ্ট্র, অনেকেই যেমন এটা বলে থাকেন, ঠিক ইসরায়েলের ক্ষেত্রেও তাই। 1948 সালে ইসরায়েল সেখানে গঠিত হয়, এবং বেলফোর প্যাক্টের কথা আমি বারবার করে বলেছি। বেলফোর প্যাক্ট কি, সে নিয়ে বিস্তারিত ভিডিও আমার রয়েছে। এবং সেই রাষ্ট্রটি যা আয়তনে, এই পশ্চিমবঙ্গে ধরুন উত্তর 24 পরগনা জেলা ওরকম একটা হবে, বা মিজোরাম মতো একটা রাজ্য, সেই তার আয়তন। এই ভূখণ্ডটাকে কেন্দ্র করে যাবতীয় মধ্যপ্রাচ্যের রাজনীতির এখন কেন্দ্রবিন্দুতে থাকে। এবং এটা 60-এর দশকে প্রথম 6 দিনের যুদ্ধে, যে যুদ্ধে পুরো লেবানন, সিরিয়া, ইরাক, ইরান, এই সমস্ত দেশগুলোকে পরাভূত করে ইসরায়েল কিন্তু তার প্রথম শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। পরবর্তী ক্ষেত্রে ইসরায়েলের সামরিক আধিপত্য এবং তার সামরিক সম্ভারের বিকাশ ইসরায়েলকে একটা অনন্য অবস্থান তৈরি করতে সাহায্য করেছে। এই সমস্ত অধ্যায়ের মধ্যে দিয়ে অনেকেই বলছেন, এই যুদ্ধ তো সবে শুরু হলো। সত্যি কি তাই? এই যুদ্ধ তো দীর্ঘস্থায়ী যুদ্ধ, দীর্ঘদিন ধরে চলছে। কখনো প্রক্সি, কখনো ছায়াযুদ্ধ, আবার কখনো সরাসরি হচ্ছে, যুদ্ধে অবতীর্ণ হয়েছে ইসরায়েল বা আরবের বিভিন্ন দেশ। তাহলে এই দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যে কখনো কখনো ছেদ ঘটে। আর এবারের পরিস্থিতি একটা ভিন্নতর রূপ নিয়েছে। তার কারণ, একদিকে হচ্ছে ইরানের সবচেয়ে বড় হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু হিসাবে স্বীকৃত রাশিয়া। সে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধে এই মুহূর্তে ব্যপ্ত রয়েছে, এবং যদি ইরান কোনোভাবে হরমুজ প্রণালীর উপর সে আক্রমণ হানে বা সেটাকে স্থির করে দেয়, তাহলে বহু দেশ বিপদে পড়বে, যার মধ্যে চীনও রয়েছে। তাই সেই কারণে শি জিনপিংয়ের চীন অত্যন্ত চিন্তিত। অন্যদিকে লোহিত সাগরে বারবার ইরানের হয়ে যারা প্রক্সি দেয়, সেই হুতিরা, তারা কিন্তু লোহিত সাগরে বারবার আক্রমণ আগে হেনেছে। এবারেও যদি সেরকম আয়াতুল্লাহ খমেনি শেষ চেষ্টা হিসাবে বা মরিয়া প্রয়াস হিসাবে সেরকম সিগন্যাল দেয়, তাহলে হুতিদের আক্রমণ লোহিত সাগরে এসে গিয়ে পড়লে গোটা বিশ্বে তেলের বাণিজ্যে বা বাজারে এক থরহরিকম্প তৈরি হবে, যেটা কিন্তু গোটা বিশ্বের, বলা যেতে পারে সমস্ত নাগরিকের জীবনযাপনের উপর এক বড় প্রভাব ফেলবে। অনেকের জীবনযাত্রার মানকে কেটে ছেটে সংকুচিত করতে হবে। আর এই কারণে একটা আতঙ্ক বিরাজ করছে চারিদিকে, সে শেয়ার বাজার হোক বিশ্বের বিভিন্ন জায়গায়। একমাত্র এখানে ব্যতিক্রম হচ্ছে রাশিয়া। সে জানে যে ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী করার জন্য, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটো, তারা প্রক্সি দিয়ে গেছে ইউক্রেনকে, এবং ইউক্রেন তাদের দ্বারা পাওয়ার্ড হয়ে অনেকটাই কিন্তু যুদ্ধ তারা করতে পেরেছে রাশিয়ার সাথে। এমতো অবস্থায় ইরানের এই পরিস্থিতি যদি তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যায়, তাহলে কিন্তু রাশিয়ার এক্সচেকারে, অর্থাৎ রাজস্ব খাতে কিন্তু অনেক সেখানে টাকা ঢুকবে, যেটা কিন্তু দীর্ঘস্থায়ী আরও যুদ্ধ করতে তাদের
প্রণোদিত করবে, ঠিক বিপরীত চিত্র দেখা যাবে আমেরিকা সহ ইউরোপের অন্যান্য দেশ। এর প্রভাব ভারতেও অবশ্য এসে পড়বে। ইরানের এই যে একটা সামগ্রিক অবস্থান এবং সেখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি কিন্তু স্পষ্ট অবস্থান নিয়েছেন এবং তার যে সামরিক নীতি এবং কূটনৈতিক নীতিতে তিনি স্পষ্ট করে দিয়েছেন, বলছেন এই যুদ্ধ পরিচালিত হচ্ছে ইরানের শাসন ব্যবস্থার প্রতি। শাসন ব্যবস্থাকে পরিবর্তন করার দায় ইরানের জনগণের, সে দায় ইসরায়েল নেবে না, কিন্তু শাসন ব্যবস্থাকে আক্রমণ করবে ইসরায়েল। তার কারণে এই শাসন ব্যবস্থা গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং সন্ত্রাসবাদকে এমনভাবে প্ররোচনা দিয়েছে যা একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। এটা নেতানিয়াহুর বক্তব্য। অর্থাৎ ইরানি শাসনতন্ত্রের মধ্যে যে একটা বিরাট আঘাত আনতে পেরেছে ইসরায়েল, বিশেষ করে সামরিক কর্তাদের হত্যা করে এবং তাদের যে সমস্ত পরমাণু বিজ্ঞানীদের সরিয়ে দিয়ে, এটা ইরানকে একদিকে যেমন বিধ্বস্ত করেছে এবং ইরানের জনগণ 2022-23 সালে যে বিদ্রোহটা তৈরি হয়েছিল সেই জনগণকে সাথে একটা বিচ্ছিন্নকরণ করা, এটা হচ্ছে ইসরায়েলের কূটনৈতিক চাল। কিন্তু ঘুরিয়ে তো এটাই বলা, শাসনতন্ত্রকে আক্রমণ করা মানে ঘুরিয়ে কি এটাই বলতে চাইছেন যে নেতানিয়াহু, যেটা অনেকটা আমেরিকাতে গিয়ে টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, ইদানিং দেখবেন একদিকে যেমন যুদ্ধ চলছে কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে একটা প্রবল মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছেন খামেনির উপর। খামেনি কোথায়? গোটা ইরান থেকে শুরু করে বিশ্বের প্রশ্ন এখন সেটাই। খামেনির কোনো রকম টেলিভিশন বক্তব্য তো দূর কি বাত, কোনো অডিও বার্তা, এমনকি তিনি কোন একটা নিশ্চিদ্র গুহার নিচে অবস্থান করছেন সেটা আমেরিকা জানে, সেটা আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। তাহলে এক সপ্তাহ সময় কেন? একেবারে নিকেশ করে দিলেই তো হয়, কিন্তু এখানেই হচ্ছে অঙ্ক মাপার প্রশ্ন। আমেরিকা এই যুদ্ধে কি ইসরায়েল আমেরিকাকে টেনে নিয়ে আসতে চাইছে? ইসরায়েল একা এই যুদ্ধটা করবেন না, এবং কেন আমেরিকাকে টানতে চাইছে এর মধ্যে একটা রহস্য কিন্তু রয়ে গেছে। আমরা জানি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছেন এবং নির্বাচনে জেতার পর তিনি গোয়েন্দা প্রধান হিসাবে তুলসী গাবার্ডকে তিনি নিয়োগ দিয়েছেন। তুলসী গাবার্ডের অতীত রাজনৈতিক পরিচয় কিন্তু ডেমোক্র্যাট পার্টির। পরবর্তী ক্ষেত্রে তিনি রিপাবলিকান পার্টিতে আসেন এবং নির্বাচনে জয়লাভ করে তিনি এখন গোয়েন্দা প্রধান। এরকম এক বিভিন্ন সংবাদ সূত্র বলছে যে তুলসী গাবার্ডের কাছে নিশ্চিত কোনো প্রমাণ নেই, আমেরিকান ইন্টেলিজেন্সের বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে, যে ইরান সত্যি সত্যি পরমাণু বোমা তৈরি করছে, একেবারে নিকটে পৌঁছে গেছে পরমাণু বোমা মতো জায়গায়। যে পরিমাণ ইউরেনিয়াম তারা সংগ্রহ করে তাতে 10টা কিন্তু বোম বানানো সম্ভব, এটা জানে। আর এখানেই ধন্দে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার কাছে যদি এরকম খবর আসে, গোয়েন্দা কর্তা প্রধান কর্তা যদি তিনি বলেন যে এরকম নিশ্চিত প্রমাণ হাতে নেই, তাহলে আক্রমণে যাবে। আক্রমণে গিয়ে যদি ওই রকম দুর্ভেদ্য জায়গায়, আমি প্রথম এপিসোডেই বলেছিলাম ইরানের আপনারা যদি পুরো ভৌগোলিক অবস্থাটা দেখেন, পুরো ইরানের চারদিক ধরে বিভিন্ন পাহাড় পর্বতমালা দিয়ে ঘেরা ইরান, এবং এই পর্বতমালার খুব গভীরে অবস্থান করছে বিভিন্ন গবেষণা কেন্দ্রগুলো এবং পরমাণু কেন্দ্রগুলো। যদি সেখানে আক্রমণ হানে যদি কিছু না পাওয়া যায়, যদি সত্যি পরমাণু বিকিরণের ভয়ও যেমন একদিকে রয়েছে, আর এই দুর্ভেদ্য এই পর্বতমালাকে ভেদ করে একেবারে গভীরে প্রবেশ করতে গেলে যে ধরনের ক্লাস্টার বোমা, সেটাও তো আমেরিকার কাছে রয়েছে এবং তাকে নিক্ষেপ করা খুব একটা অসুবিধা নয়। তা আগের এপিসোডে বলেছি কেন অসুবিধা নয়, তার কারণ পুরো ইরানের আকাশের দখল নিয়েছে ইসরায়েল এবং হচ্ছে আমেরিকা বলা যেতে পারে। তার কারণ হচ্ছে ইসরায়েলের বিমানগুলো, যুদ্ধ বিমানগুলো একেবারে আকাশে, ইরানের আকাশে মাঝপথে নিজেরা মানে তেল আর কি বিভিন্ন সেখানে ভর্তি করা হচ্ছে, এতটাই খোলামেলা বিচরণ করছে। যখন মনে হচ্ছে যেখানে ঠিক বোমা ফেলা দরকার ইসরায়েল সেই বোমাটা নিরবিচ্ছিন্নভাবে ফেলছে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে ক্লাস্টার বোমা রয়েছে যেটা ইসরায়েলের হাতে নেই। ক্লাস্টার বোমা নিক্ষেপ হলো, পাথর চুরমার হলো, পাহাড় চুরমার হলো, কিন্তু গভীরে প্রবেশ করলো না। এর ইম্প্যাক্ট কিন্তু খুব গভীর। এই কারণেই যে আমেরিকান বোমাই কাজ করলো না, এবং ইরান যে কতটা দুর্ধর্ষ, তার ক্ষেপণাস্ত্র শক্তি কতটা, সেটা তো ইতিমধ্যেই গোটা বিশ্ব দেখে ফেলেছে। তাহলে কি উপায়?
মধ্যপ্রাচ্যের উপর কিন্তু ওই একটা ঝটকাতেই কিন্তু আমেরিকার প্রভাব অনেকটাই আলগা হয়ে যাবে। এখানে এক বড় রিস্কের প্রশ্ন রয়েছে, আর রিস্কের প্রশ্ন রয়েছে বলেই ডোনাল্ড ট্রাম্প রীতিমতো চিন্তায় রয়েছেন। তাই কারণে আগামী সপ্তাহে তিনি তার আমেরিকা কী করতে চলেছে সেটা জানাবেন বলেছেন এবং গুড লাক বলেছেন। অর্থাৎ এইখানেই ধন্দে পড়েছেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আর ইরান এই পরিস্থিতি থেকে সে সুযোগ নিতে চাইবে, তার কারণ তার কাছে প্রবলভাবে ব্যাকিং দিয়েছে ইতিমধ্যেই সোভিয়েত মাফ করবেন রাশিয়া বলে দিয়েছে যদি আমেরিকা প্রবেশ করে তাহলে রাশিয়া তৎক্ষণাৎ প্রবেশ করবে এবং ইরানকে পরমাণু বোমা তৈরি করতে সহায়তা দেবে, স্পষ্ট বক্তব্য। চীনও মোটামুটি সেরকমই একটা অবস্থান নিচ্ছে। চীন শুধু বাণিজ্যের কারণে শুধু দেখছে হরমুজ প্রণালীর দিকে নজর দিয়ে রয়েছে। ইরান ওখানে পদক্ষেপ নিলে তাহলে চীনের ক্ষতি হবে, কারণ চীন ভারতের মতোই হচ্ছে প্রচুর ক্রুড অয়েল আমদানি করে এবং তার সে আমদানিকৃত তেল বেশিটাই আসে হরমুজ প্রণালী দিয়ে। তার একটা চিন্তার কারণ রয়েছে, তাই সে তাড়াহুড়ো করছে না, বরং অনেক বেশি নর্থ কোরিয়া তারাও একই কথা বলেছে। ইসরায়েলকে হুমকি দিয়েছে উত্তর কোরিয়াও, বলেছে জঘন্য নারকীয় কাজ করলো ইসরায়েল। ওই অবধি বলে স্টপ অবশ্য থেকেছে। অর্থাৎ এটাকে বলা হয় স্নায়ুযুদ্ধ। এই স্নায়ুযুদ্ধ রয়েছে, অপরদিকে হচ্ছে তীব্র বম্বিং। এইরকম একটা পরিস্থিতির মধ্যে ইসরায়েল সে দাঁড়িয়ে রয়েছে এবং সে যুদ্ধ পরিচালনা করছে। বেঞ্জামিন নেতানিয়াহু প্রচুর ইন্টারভিউ দিচ্ছেন, তার প্রেজেন্স দেখা যাচ্ছে সেখানে। আয়াতুল্লাহ খামেনির কোনো প্রেজেন্স সে অর্থে নেই, তার কোনো বক্তব্য আসছে না, সবটাই হচ্ছে তার বিভিন্ন অনুমান ভিত্তিক বিভিন্ন সংবাদ সংস্থা সেগুলো খবর করছে এবং তার শীর্ষ কমান্ডাররা কেউ নেই, ছত্রভঙ্গ অবস্থা। এমতো পরিস্থিতিতে ইরান টিকে আছে, তার কারণ পুরনো একটা প্রাচীন সভ্যতার দেশ এবং সামরিক বিদ্যায় সে পারদর্শী এবং তার হাতে যে বিজ্ঞানী সম্ভার রয়েছে সেটা তাক লাগানোর মতো। এমতো পরিস্থিতিতে যুদ্ধ লেগে রয়েছে, কিন্তু দীর্ঘস্থায়ী হবে কি হবে না সেটা আগামী সপ্তাহ আরও গভীরভাবে বোঝা যাবে। এরকম পরিস্থিতির মধ্যে আমরা আপনাদের কাছে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে বিভিন্ন রকম অ্যাকশান, তার পরিপ্রেক্ষিতে রিয়াকশানস আসছে। এই যুদ্ধ একটা ডেফিনেটলি রিয়াকশানের ফলেই হয়, দীর্ঘকালীন রিয়াকশানস, যার মধ্যে ধর্ম আছে, যার মধ্যে অর্থনৈতিক বিষয় রয়েছে, যার মধ্যে এক ভূ রাজনীতি রয়েছে। এই সমস্ত কিছু মিলিয়েই এরকম একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে গোটা বিশ্ব কার্যত দুভাগ। বেশ কিছু দেশ নিরপেক্ষ অবস্থানে রয়েছে, তার মধ্যে অগ্রগণ্য অবশ্যই ভারত, কিন্তু অন্যান্য অনেক দেশ, রাশিয়ার কথা বললাম, উত্তর কোরিয়ার কথা বললাম, চীন, তারা অনেকটাই রয়েছেন, টার্কিও রয়েছেন। ইতিমধ্যে পাকিস্তান প্রথমে যে হুমকিটা দিয়েছিল, সেই হুমকি কেন তাদের দিতে হয়েছিল সেটা অবশ্য অনেকটা বোঝা গেছে আসিম মুনিরের কে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ করার মধ্যে দিয়ে। অর্থাৎ আমেরিকাও দল ভারী করতে চাইছে এই ক্ষেত্রে পাকিস্তানকে, সে কিন্তু যাকে বলে প্রক্সির জন্য তৈরি করছে। এবং ইসরায়েলও আজকে হুমকি দিয়ে রেখেছে পাকিস্তানকে, যদি ইরানের পরমাণু বোমা তাদের কার্যক্রমে রয়েছে এরপর কিন্তু পাকিস্তান, তার কারণ পাকিস্তান আবার ইসরায়েলকে হুমকি দিয়েছিল। এই যে একটা হুমকি পাল্টা হুমকি, এই যে চাপ পাল্টা চাপ, এই যে অ্যাকশান এবং রিয়াকশান, এর মধ্যে দিয়ে গোটা পশ্চিম এশিয়া এবং মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি অশান্ত হয়ে রয়েছে সেটার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে বিশ্ব বেঁচে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে। কিন্তু যদি এই ক্ষেত্রে আমেরিকার পদক্ষেপ এমন একটা জায়গায় চলে যায় তাহলে কিন্তু এটা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের রূপ নিতে পারে, যা আমেরিকাকে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই এখানেও দড়ি টানাটানি চলছে আমেরিকার অভ্যন্তরে। ডোনাল্ড ট্রাম্প কী করবেন? তুলসি গাবার্ডের কথার উপর তিনি আস্থা রাখবেন? কিছুদিন আগে অ্যালন মাস্কের সাথে তার যে মন কষাকষি, যা একদম পুরো বিবাদের দিকে এগিয়ে গেল, তারপর কিছুটা দুপক্ষই রেস্ট্রেইনড হয়েছে। এখন একটা আপোষের বার্তা দুপক্ষ থেকেই আসছে। আসলে গোটা পরিস্থিতি একেবারে পট পরিবর্তন হয়ে গেছে মধ্যপ্রাচ্যে এবং এশিয়ায়। আরও বিস্তারিতভাবে আপনাদের কাছে প্রতি মুহূর্তে এই ধরনের প্রতিবেদনগুলোকে নিয়ে আসব, তার অ্যানালিসিস অবশ্যই করব। আজকের মতো এখানেই শেষ করছি। যাদের ভালো লাগবে কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবি দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সতর্ক থাকবেন।